করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুস্থ দেহে সুস্থ মন। একটি সুস্থ মনের জন্য কিন্তু প্রয়োজন একটি সুস্থ দেহ। আর একটি সুস্থ দেহের জন্য আমাদের যথার্থ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। শিক্ষার্থী, আজকে তোমাদের সঙ্গে আছি আমি জান্নাতুল নাইমা, প্রভাষক, বাংলা বিভাগ, মাইলস্টোন কলেজ। আজ আমাদের আলোচ্য বিষয় শিক্ষা ও মনুষ্যত্ব। শিক্ষার্থী লক্ষ্য করো, আজ আমাদের আলোচ্য বিষয় শিক্ষা ও মনুষ্যত্ব। এই যে নামটা শিক্ষা ও মনুষ্যত্ব, নামটা শুনেই কি তোমরা বুঝতে পারছো আজ আমরা কোন বিষয়টা জানতে যাচ্ছি বা শিখতে যাচ্ছি? আজ আমরা শিখবো কিভাবে আমাদের মনুষ্যত্ব বিকশিত হয় বা আমাদের বিবেক জাগ্রত হয়। শুরুতে আমি নামটা কি বললাম? শিক্ষা ও মনুষ্যত্ব। তার মানে একটি আরেকটির কি পরিপূরক। এক শিক্ষা যদি আমাদের মনুষ্যত্বকে বিকশিত করতে চাই, তাহলে আমাদের যথার্থ কি করতে হবে? শিক্ষা গ্রহণ করতে হবে। যথার্থ শিক্ষার মাধ্যমেই কিন্তু আমরা কি করতে পারবো? আমাদের মনুষ্যত্ব, আমাদের বিবেককে জাগ্রত করতে পারবো। শিক্ষার্থী, মূল প্রবন্ধ আলোচনা করার পূর্বে আমি আজকের প্রবন্ধের লেখক প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী সম্পর্কে কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরতে চাই। লক্ষ্য করো শিক্ষার্থী, শিক্ষা ও মনুষ্যত্ব লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী। জন্ম 1903 খ্রিস্টাব্দে মোতাহের হোসেন চৌধুরী জন্মগ্রহণ করলেন। তার জন্মস্থান কুমিল্লা জেলায়, অর্থাৎ তিনি 1903 খ্রিস্টাব্দে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেছিলেন। তার পৈতৃক নিবাস মানে হলো তার বাবার বাড়ি। পৈতৃক নিবাস কোথায় ছিল? নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে তার পৈতৃক নিবাস। শিক্ষা, মোতাহের হোসেন চৌধুরী 1943 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় MA পাশ করেন। পেশাগত জীবনে কর্মজীবনে তিনি বাংলা ভাষা ও সাহিত্যে অধ্যাপনা করেন। তার ঢাকা থেকে যে একটি বিখ্যাত পত্রিকা সে সময় প্রকাশিত হতো, সেই শিক্ষা পত্রিকার সঙ্গেও কিন্তু মোতাহের হোসেন চৌধুরী কি ছিলেন? সংযুক্ত ছিলেন। তারপর আমরা দেখব যে তার উল্লেখযোগ্য গ্রন্থ বা উল্লেখযোগ্য সাহিত্যকর্ম যদি আমরা বলি, তাহলে কি রয়েছে? সংস্কৃতি কথা। এই যে সংস্কৃতি কথা, এটাই কিন্তু আমাদের শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের উৎস। অর্থাৎ যদি তোমাদের প্রশ্ন আসে যে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের উৎস কি বা কোথা থেকে গ্রন্থটি নেওয়া হয়েছে, তাহলে তোমরা বলবে যে সংস্কৃতি কথা শীর্ষক প্রবন্ধ থেকে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি সংগ্রহ করা হয়েছে। এছাড়াও তার অনুবাদ গ্রন্থগুলোর মধ্যে রয়েছে সভ্যতা ও সুখ নামে তিনি দুটি অনুবাদ গ্রন্থ প্রকাশ করেন। মৃত্যুবরণ করলেন মোতাহের হোসেন চৌধুরী 18 সেপ্টেম্বর 1956 সালে মোতাহের হোসেন চৌধুরী মৃত্যুবরণ করলেন। শিক্ষার্থী, এবার আমরা জানবো যে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি পড়লে আমরা কোন কোন বিষয় জানতে পারবো বা কোন কোন বিষয় সম্পর্কে ধারণা লাভ করব। অর্থাৎ শিক্ষা ও মনুষ্যত্বের শিখন ফল কি? শিক্ষা ও মনুষ্যত্বের শিখন ফলের মধ্যে প্রথমেই লক্ষ্য করো, এই গ্রন্থটি যদি তোমরা পড়ো তাহলে তোমরা জানতে পারবে শিক্ষার প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে ধারণা লাভ করবে। শিক্ষার প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় দিকের গুরুত্ব অনুধাবন করতে পারবে। জীবসত্তা ও মানব সত্তার পার্থক্য এবং জীবসত্তা থেকে মানব সত্তায় উত্তরণের প্রক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করবে। শিক্ষার মাধ্যমে অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তির প্রয়োজনীয়তা অনুধাবন করতে পারবে। এই বিষয়গুলি তোমরা জানতে পারবে যদি শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি তোমরা পড়ো। শিক্ষার্থী, এবার আমরা মূল প্রবন্ধে চলে যাব। আমি প্রবন্ধ থেকে কিছু অংশ তোমাদের জন্য পড়ে শোনাচ্ছি। যে প্রথমে আমরা লক্ষ্য করলাম মোতাহের হোসেন চৌধুরী কি বলছেন? মানব জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীবসত্তা সেই ঘরের নিচের তলা, আর মানব সত্তা বা মনুষ্যত্ব উপরের তলা। জীবসত্তা থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। এখানে লক্ষ্য করো এই যে বিষয়টা এখানে তোমরা দাগাবে, আমি আন্ডারলাইন করে দিয়েছি, বইতে তোমরা লক্ষ্য করবে মানব জীবনকে তিনি একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করেন। এই দোতলা ঘরটা তোমরা আন্ডারলাইন করবে। জীবসত্তা সেই ঘরের নিচের তলা, এটা তোমরা দাগাবে। মানব সত্তা বা মনুষ্যত্ব তার উপরের তলা। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কিভাবে আমরা জীবসত্তা থেকে মানব সত্তায় উত্তরণ করব? জীবসত্তা থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। অর্থাৎ শুরুতেই কিন্তু প্রাবন্ধিক বিষয়টি একদম পরিষ্কার করে বলে দিলেন যে কিভাবে জীবসত্তা থেকে মানব সত্তায় উঠতে পারবো, অর্থাৎ কিভাবে আমাদের মনুষ্যত্ব বিকশিত হবে। শিক্ষা গ্রহণের মধ্য দিয়েই কিন্তু আমাদের মনুষ্যত্ব বিকশিত হবে। শিক্ষার্থী, আমরা আলোচনা করছিলাম যে কিভাবে আমরা জীবসত্তা থেকে মানব সত্তার ঘরে উত্তরণ করতে পারবো।
তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো শিক্ষার মাধ্যমে আমরা জীবসত্তা থেকে মানব সত্তায় উত্তরণ করতে পারবো। এখন প্রাবন্ধিক আরো একটি বিষয় বলছেন যে শিক্ষার আসল কাজ কি। শিক্ষার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। লক্ষ্য করো, শিক্ষার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। এছাড়াও আমরা দেখব যে শিক্ষার কয়টি দিক রয়েছে। শিক্ষার দুইটি দিক রয়েছে। যেমন শিক্ষার প্রয়োজনীয় দিক রয়েছে, তেমনি শিক্ষার অপ্রয়োজনীয় দিকও রয়েছে। তবে প্রাবন্ধিক একটি কথার সাথে সাথে বলে দিচ্ছেন যে এই প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় দিকের মধ্যে শিক্ষার অপ্রয়োজনীয় দিকই হচ্ছে তার শ্রেষ্ঠ দিক। লক্ষ্য করো শিক্ষার্থী, এই লাইনটি তোমরা দাগাবে যে শিক্ষার কোন দিকটি, যদি তোমাদের প্রশ্ন আসে যে শিক্ষার কোন দিকটি এর মধ্যে শ্রেষ্ঠ, এর মধ্যে তোমরা বলবে যে শ্রেষ্ঠ দিক হচ্ছে অপ্রয়োজনীয় দিক হচ্ছে শিক্ষার শ্রেষ্ঠ দিক। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে কেন অপ্রয়োজনীয় দিককে শ্রেষ্ঠ দিক বলা হয়েছে। যদি এই প্রশ্নটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন হিসাবে আসে তখন তোমরা কিভাবে জ্ঞানটি লিখবে এটার, যে অপ্রয়োজনীয় দিকের মাধ্যমে একটি মানুষ প্রকৃত মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে। অর্থাৎ শিক্ষার অপ্রয়োজনীয় দিকে কিন্তু মানুষকে যথার্থ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। এই কারণে শিক্ষার অপ্রয়োজনীয় দিক হচ্ছে শিক্ষার শ্রেষ্ঠ দিক। এখন শিক্ষার প্রয়োজনীয় দিক কোনটি? শিক্ষার প্রয়োজনীয় দিক হচ্ছে শিক্ষা অবশ্যই কিন্তু শুধু কিন্তু মনুষ্যত্ব বিকশিত করে তা কিন্তু নয়, পাশাপাশি শিক্ষা আমাদের খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান এই প্রত্যেকটা বিষয় কিন্তু নিশ্চয়তা দান করছে কে? শিক্ষা। তাই ওটা হচ্ছে শিক্ষার প্রয়োজনীয় দিক। আর অপ্রয়োজনীয় দিক হচ্ছে যেটা শিক্ষা মানুষকে কি করছে? প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করছে, অর্থাৎ মানুষের মনুষ্যত্ব বিকশিত করছে, মানুষের কল্পনার জগৎকে, অনুভূতির জগৎকে কি করছে? প্রসারিত করে দিচ্ছে শিক্ষার অপ্রয়োজনীয় দিক। এই কারণে বলা হয়েছে যে শিক্ষার অপ্রয়োজনীয় দিকই হচ্ছে শিক্ষার শ্রেষ্ঠ দিক। তবে পাশাপাশি একটি বিষয় হচ্ছে অত্যন্ত দুঃখের সাথে প্রাবন্ধিক এখানে উল্লেখ করেছেন যে বর্তমান যুগে কিছু শিক্ষিত মানুষ শিক্ষাকে কি বানিয়ে ফেলেছে? অর্থ উপার্জনের হাতিয়ার বানিয়ে ফেলেছে। তাদের জন্য প্রাবন্ধিক কি বললেন যে অর্থ চিন্তার নিগড়ে সকলে বন্দী। এই লাইনটি তোমরা দাঁড়াবে কি বলছেন যে অর্থ চিন্তার নিগড়ে যেন সকলে বন্দী। এই লাইনটি তোমরা দাগাবে। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে নিগড়ে অর্থ কি? নিগড়ে শব্দের অর্থ হচ্ছে শিকল বা বেড়ি, যেটাকে আমরা বলি, অর্থাৎ মানে বন্দি অবস্থা আর কি, শিকল বা বেড়ি, সেটাকে বলা হচ্ছে নিগড়। অর্থ চিন্তার নিগড়ে সকলে বন্দী। এই বিষয়টা যদি তোমাদের প্রশ্ন আসে তখন তোমরা কিভাবে এটার অ্যান্সারটা দিবে, উত্তরটা কিভাবে লিখবে? যে অর্থ চিন্তার নিগড়ে অর্থাৎ সবাই শিক্ষাকে যেন অর্থ উপার্জনের হাতিয়ার বানিয়ে ফেলেছে। ধনী গরিব সকলেই যেন শুধুমাত্র চাই মানে অর্থ সাধনাকে তারা কি করেছে? জীবনের অন্যতম লক্ষ্য বানিয়ে ফেলেছে। এই যে শিক্ষাকে দিনে দিনে মানুষ অর্থ উপার্জনের হাতিয়ার বানিয়ে ফেলেছে, এই মানুষগুলোকে কিন্তু প্রাবন্ধিক বলছেন যে এরা যেন অর্থচিন্তার নিগড়ে বা অর্থচিন্তার শিকলে কি হয়ে আছেন? বন্দী হয়ে আছেন। এখন প্রাবন্ধিক আরেকটি কথা বলছেন যে শিক্ষা মানব জীবনে সোনা ফলাতে পারবে না। এখন কোন সময় শিক্ষার সুফলটা আমরা অর্জন করতে পারবো না? যদি আমরা অর্থ সাধনাকে আমাদের জীবন সাধনার একমাত্র লক্ষ্য মনে করি, তাহলে শিক্ষা আমরা কি করতে পারবো না? শিক্ষার সুফল অর্জন করতে পারবো না এবং শিক্ষা মানব জীবনে সোনা ফলাতে পারবে না। লক্ষ্য করো এই লাইনটি, অর্থ সাধনায় জীবন সাধনা নয়। প্রাবন্ধিক এটাই বলছেন যে তাই অন্য চিন্তা অর্থাৎ অর্থ চিন্তা থেকে মুক্তি না পেলে, অর্থাৎ অর্থ সাধনায় জীবন সাধনা নয়, এই কথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনে শিক্ষা সোনা ফলাতে পারবে না। এর ফলে মানুষ কি হবে? বেশিরভাগ মানুষ যে তিমির সে তিমিরেই থেকে যাবে। এখন তিমির শব্দের অর্থ কি? তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। অর্থাৎ যদি আমরা শিক্ষার সুফল না জানতে পারি, শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো শিক্ষা মানে কি? শিক্ষা মানে হচ্ছে আলো, জ্ঞানের আলো। তাহলে শিক্ষা আমাদের কি করে? অন্ধকার থেকে জ্ঞানের পথে নিয়ে আসে, আলোর পথে নিয়ে আসে। এখন আমরা যদি শিক্ষার যথার্থ অর্থ না বুঝতে পারি, প্রকৃত শিক্ষায় যদি আমরা গ্রহণ না করতে পারি, শিক্ষাকে যদি আমরা গ্রহণ করি শুধুমাত্র ভবিষ্যতে আমরা অনেক বাড়ি গাড়ি মালিক হয়ে যাব, অনেক অর্থ উপার্জন করব, সেই মাধ্যম হিসেবে যদি শিক্ষাকে আমরা তৈরি করে ফেলি, তাহলে তো আমরা কখনোই কি করতে পারবো না? শিক্ষার সুফল অর্জন করতে পারবো না, শিক্ষার সার্থকতা অনুধাবন করতে পারবো না। ফলে শিক্ষা গ্রহণ করার আগে আমরা যে অন্ধকারে ছিলাম, শিক্ষা গ্রহণ করার পরেও কিন্তু আমরা কি করব? সেই অন্ধকারে থেকে যাব। তাহলে শিক্ষাকে যদি আমরা অর্থ উপার্জনের মাধ্যম না বানাই, তবেই আমাদের জীবনে শিক্ষা কি করতে পারবে? সোনা ফলাতে পারবে এবং আমরা অন্ধকার থেকে আলোর পথে আসতে পারবো। শিক্ষার্থী, আমরা আলোচনা করছিলাম যে কিভাবে
অর্থ সাধনার চিন্তা থেকে বের হয়ে এসে আমরা শিক্ষাকে শুধুমাত্র মনুষ্যত্ব বিকাশের উপায় হিসাবে প্রয়োগ করতে পারি, সেই বিষয়টি আমরা জানছিলাম। সেক্ষেত্রে আমরা জানতে পারলাম যে কিভাবে শিক্ষা আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। এবার আমরা একটি বিষয় লক্ষ্য করব যে প্রাবন্ধিক কাদেরকে অভিনন্দন জানালেন এবং কেন তিনি তাদেরকে অভিনন্দন জানাচ্ছেন, সে বিষয়টি এবার আমরা জানতে পারবো। লক্ষ্য করো, প্রাবন্ধিক বলছেন, অর্থচিন্তার নিকট থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা অভিনন্দনযোগ্য। এখন যদি তোমাদের প্রশ্ন আসে যে কাদেরকে প্রাবন্ধিক অভিনন্দনযোগ্য বললেন, যারা অর্থচিন্তার নিকট থেকে অর্থাৎ অর্থচিন্তার শৃঙ্খল থেকে বেরি থেকে মুক্ত হয়ে এসে শিক্ষাকে মনুষ্যত্ব বিকাশের মাধ্যম করে তোলার চেষ্টা করছেন, তাদেরকে প্রাবন্ধিক কি করলেন? অভিনন্দন জানালেন। কিন্তু পাশাপাশি তিনি আরেকটি কথা বলে দিচ্ছেন, কি বলছেন তিনি? লক্ষ্য করো যে লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টা মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে বলে তিনি মনে করছেন না। অর্থাৎ লক্ষ্য, আমাদের প্রত্যেকের জীবনের কি থাকতে হবে? একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। জীবনে অনেক বড় কিছু করার, অনেক বৃহত্তর ক্ষেত্রে অবদান রাখার, দেশ ও জাতির ক্ষেত্রে অবদান রাখার জন্য আমাদের প্রবল মনোবল বা ইচ্ছা শক্তি থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত না ইচ্ছা শক্তি আমাদের ভিতরে আমরা অর্জন করতে পারছি, অর্থাৎ লক্ষ্য স্থির করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা কখনোই সফল হতে পারবো না বা সাফল্যের শীর্ষদ্বারে উত্তীর্ণ হতে পারবো না। প্রাবন্ধিক আরো বলছেন যে কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু। এই লাইনটি তোমরা দাগাবে, এটা তোমাদের অনেক সময় অনুধাবনে আমরা এরকম একটা প্রশ্ন লক্ষ্য করি যে কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু। এখন এই প্রশ্নটা একটু লক্ষ্য করো যে কোনো মানুষকে যদি আমরা কারাগারে বন্দি করে রাখি এবং কারাগারে বন্দি, কিংবা আমরা ধরো তোমাদের কথাই যদি আমরা ধরি যে তোমাদেরকে যদি আমরা একটা ঘরে বন্দি করে রাখি এবং তোমাদের অনেক পছন্দের খাবার সেই ঘরে যদি আমরা দিই, পর্যাপ্ত পরিমাণ খাবার, এবং বলি যে এই রুম থেকে তুমি বের হতে পারবে না, সে অনেক পছন্দের খাবার তোমার আছে। শুরুতে কিন্তু তোমার কাছে খুব ভালো লাগবে যে স্কুল নেই, পড়াশোনা নেই, পাশাপাশি তোমার পছন্দের খাবার তোমাকে দেওয়া হচ্ছে। একদিন ভালো লাগবে, 2 দিন ভালো লাগবে, 3 দিন ভালো লাগবে, কিন্তু এরপর থেকে ওই জীবনটা তোমার ভালো লাগবে না। কেন ওই জীবনটা ভালো লাগবে না? কারণ তুমি মুক্ত জীবনে অভ্যস্ত হয়েছো, আলো বাতাসের মাঝখানে তুমি অভ্যস্ত হয়েছো, তাই ওই বন্দি জীবন কখনোই তোমার কাছে ভালো লাগবে না। এখানেও কিন্তু সেই কথাটাই প্রাবন্ধিক বলছেন যে কোনো মানুষকে যদি আমরা কারাগারে বন্দি করে রাখি, সে কারাগারে প্রচুর পরিমাণে আহার থাকে, খাবার থাকে, তাহলে হয়তো প্রথম দিকে সে কারাগারটাকে স্বর্গতুল্য মনে হতে পারে, অর্থাৎ স্বর্গের মতো মনে হতে পারে। কিন্তু তাই বলি কি সে কারাগারটা স্বর্গ হয়ে যাবে? না, তাই বলি কিন্তু কারাগারটা তখনই স্বর্গ হয়ে যাচ্ছে না। এই যে কারাগারটা, যারা হচ্ছে বাইরের জীবনে অভ্যস্ত হয়েছে, সেই মানুষটার কাছে কারাগারটা ভালো লাগবে না। কারাগারে যতই ভালো খাবার থাকুক না কেন, সে কারাগারকে তার কাছে কারাগারই মনে হবে। এই কথাটাই কিন্তু প্রাবন্ধিক এখানে বলতে চেয়েছেন। আমরা একটা পাখির কথাও যদি আমরা দেখি, যে পাখি কি করছে? খোলা আকাশে মুক্ত বাতাসে সে উড়ে বেড়াচ্ছে, ডানা ঝাপটে বেড়াচ্ছে। এই যে এই খোলা জীবনে অভ্যস্ত, মুক্তির সাথে অভ্যস্ত পাখিটাকে যদি এনে তুমি কারাগারে বন্দি করে রাখো বা খাঁচায় বন্দি করে রাখো, পাখির কিন্তু ভালো লাগবে না। যতই তুমি তাকে খাবার, আহার পর্যাপ্ত পরিমাণ সে খাঁচার ভিতরে তুমি দাও, সে কিন্তু যখনই তুমি খাঁচার এটা খুলে রাখবে, তখনই কিন্তু সে কি করবে? উড়াল দিয়ে আকাশে চলে যাবে, কারণ সে মুক্ত জীবনে অভ্যস্ত। ঠিক তেমনি আমাদের আত্মার ক্ষেত্রেও কিন্তু তাই। আমাদের আত্মা বা আমাদের মনুষ্যত্ব কিভাবে বিকশিত হবে? শিক্ষার মাধ্যমে। নইলে কিন্তু যতই তুমি অর্থ উপার্জন করো না কেন, তোমার আত্মার মুক্তি ঘটবে না। আত্মার মুক্তির জন্য তোমাকে উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে হবে। এখানে লক্ষ্য করো যে প্রাবন্ধিক আরেকটি বিষয় বলছেন যে অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়, এই বোধটি হচ্ছে মানুষের মনুষ্যত্বের পরিচয়। লক্ষ্য করো এখানে, এই যে দেখো যে প্রাবন্ধিক, আমি একটু আগে যে কথাগুলো বললাম সে কথাগুলো কিন্তু প্রাবন্ধিকও বলছেন যে প্রচুর অন্ন বস্ত্র পেলে আলো হাওয়ায় স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে, কিন্তু তাই বলে যে তা সত্যি সত্যি স্বর্গ হয়ে যাবে তা নয়। বাইরের আলো হাওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্ন বস্ত্র পেলেও কারাগারকে কারাগারই মনে করবে, এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা। আকাশে বাতাসের ডাকে যে পাখি আকুল, সে কি খাঁচায় বন্দি হবে সহজে দানা পানি পাওয়ার লোভে?
কখনোই সে বন্দি হবে না। এই যে আরেকটা লাইন আমি বললাম যে এই লাইনটা তোমরা 3টা স্টার দিয়ে দাগাবে, যে অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়। এইটা কিসের মুক্তি? আমাদের আত্মার মুক্তির কথা কিন্তু এখানে বলা হচ্ছে, যে অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়। এই বোধটি হচ্ছে মানুষের মনুষ্যত্বের পরিচায়ক। মানুষের মনুষ্যত্বের প্রধান পরিচায়ক হচ্ছে অন্ন বস্ত্রের প্রাচুর্যের থেকে মুক্তি বড়, সেই বোধটি। এখন দেখো প্রাবন্ধিক আরো একটি কথা বলছেন, যে চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। এই লাইনটি তোমরা দাগাবে, চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে কি নেই? আমাদের মুক্তি নেই। এখানে আমরা লক্ষ্য করব যে আমাদের এমন কোনো কাজকে বেছে নিতে হবে জীবন ধারণের জন্য, যে কাজের মাধ্যমে আমরা কি করতে পারি, যে কাজে আমাদের কি থাকতে পারে, চিন্তার স্বাধীনতা থাকতে পারে, আত্মপ্রকাশের স্বাধীনতা থাকতে পারে, সেই রকম আমাদের কাজ বেছে নিতে হবে। যদি আমরা সেরকম কোনো কাজ না করতে পারি তাহলে কিন্তু ওই যে বললাম আমাদের আত্মার মুক্তি ঘটবে এবং শিক্ষাকে আমরা যথার্থ প্রয়োগ করতে পারবো না। এখানে প্রাবন্ধিক আরো একটি কথা বলছেন, যে খুব পিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না। তাই খুব পিপাসার তৃপ্তিও একটি প্রয়োজনীয় দিক। এখন এখানে একটি বিষয়, যদি তোমার অন্ন বস্ত্রের, বাসস্থানের বা আমাদের যে 5টি মৌলিক চাহিদা, সেই চাহিদাগুলো যদি পরিপূর্ণভাবে পূর্ণ না হয় তখন কিন্তু আমরা আমাদের মনুষ্যত্বকে বিকশিত করতে পারবো না। কারণ ক্ষুধা তৃষ্ণায় যদি আমরা কাতর থাকি তাহলে আত্মার মুক্তিকেও আমরা উপলব্ধি করতে পারবো না। তার মানে আমাদের কি করতে হবে? ক্ষুধা তৃষ্ণার নিবারণের জন্য যথেষ্ট চেষ্টা করতে হবে। এখানে একটি বিষয় আমরা মনে রাখবো, যে আমরা এমন কোনো কাজ করব যেখানে আমাদের চিন্তা, আত্মপ্রকাশের, বুদ্ধি বা স্বাধীনতা রয়েছে, সেরকম একটা কাজ আমরা বেছে নিব। পাশাপাশি সেটার সাথে সাথে আমাদের কি করতে হবে? ক্ষুধা তৃষ্ণা নিবারণ হয় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। এতক্ষণ ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য, মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তবে শেষ করার পূর্বে আমি আরেকটি কথা বলতে চাই, যেহেতু এখন আমাদের চারপাশে কি রয়েছে, করোনা ভাইরাস, মানে আমরা একটি বৈশ্বিক মহামারীকে কি করার জন্য, প্রতিহত করার জন্য প্রতিনিয়ত কি করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। আর এই বৈশ্বিক মহামারীকে প্রতিহত করার জন্য আমরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করব, যথার্থ স্বাস্থ্যবিধি মেনে চলব, খাবারের পূর্বে এবং খাবারের পরে অবশ্যই 20 সেকেন্ড ভালো করে হাত পরিষ্কার করব। সবাইকে ধন্যবাদ।